কাঁটায় কাঁটায় 8টা আর দিনের সেরা খবরের পোস্টমর্টেম নিয়ে শুরু করছি 8টায় সেরা, প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। যখন আজকে 8টায় সেরা শুরু করছি, সেই সময় গোটা বিশ্ব উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছে। সত্যি সত্যি যে কোভিডের বিরুদ্ধে লড়াইটা গত কয়েক মাস ধরে আমরা চালিয়ে যাচ্ছি, ইতিমধ্যে বহু মানুষ গোটা বিশ্ব জুড়ে প্রাণ হারিয়েছেন। সেই কোভিডের বিশল্যকরণী কি আর শুধুমাত্র সময়ের অপেক্ষা? এই প্রশ্নই এই মুহূর্তে উঠছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুখবরের অপেক্ষা সবাই করছেন। বলা হয় না, হোল্ড ইউ ব্রিথ, ঠিক শ্বাসরুদ্ধ করেই এই মুহূর্তে সেই অপেক্ষা চলছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বায়োটেকনোলজির অধ্যাপক পরিমল কর্মকার এবং রয়েছেন বিশিষ্ট ভাইরোলজিস্ট সুমন পোদ্দার। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আলোচনায় যাওয়ার আগে একটু আপনাদের দেখাবো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আজকে একটা সুখবর এক্সপেক্ট করা হচ্ছে। করোনার ভ্যাকসিন তৈরির পথে বড়সড় সাফল্য, এমনটাই ইঙ্গিত। কোভিড-19 ভ্যাকসিন তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বায়োফার্মা সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ গবেষণা। নেতৃত্বে ইবোলা প্রতিষেধক তৈরিতে দিশা দেখানো বিজ্ঞানী সারা গিলবার্ট। অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল তৃতীয় পর্যায়ে। এখনো প্রথম পর্যায়ের রেজাল্ট প্রকাশ করেনি অক্সফোর্ড। আজ প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের রেজাল্ট প্রকাশ, এমনটাই সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম। সেপ্টেম্বরেই AZ-D1222 ভ্যাকসিন আনার ব্যাপারে 100% নিশ্চিত, এমনই আশার খবর শোনা যাচ্ছে। সুখবরের অপেক্ষায় গোটা বিশ্ব, এবং সত্যি সত্যি এই মুহূর্তে গোটা বিশ্ব উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছে যে আজকে যেটা শোনা যাচ্ছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই অ্যাস্ট্রাজেনেকা যে সহকারী সংস্থা, তাদের সঙ্গে একটা যৌথ সাংবাদিক সম্মেলন করতে পারে, এরকম খুব জোরালো খবর পাওয়া যাচ্ছে। আমি প্রথমেই চলে যাব পরিমল বাবুর কাছে। পরিমল বাবু, এই মুহূর্তে গোটা বিশ্ব উদ্গ্রীব, কতটা আশার আলো দেখছেন? সম্ভবত পরিমলবাবু শুনতে পাচ্ছেন। আমি পরিমলবাবুর কাছে যাবো, তার আগে আমি ডক্টর সুমন পোদ্দার কাছে চলে যাবো। সুমনবাবু, আমরা গত 4 মাস ধরে বারবার আপনাদের কাছে এই প্রশ্ন করেছি যে ভ্যাকসিন কবে আসবে, ভ্যাকসিন কবে আসবে, আদৌ আসবে কিনা। আজকে যখন খুব জোরালো একটা খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত আজই কোনো বিবৃতি পাওয়া যেতে পারে এবং ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্যায়ে রেজাল্ট প্রকাশ করতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কতটা আশা আমরা রাখতে পারি? আপনি কতটা আশাবাদী? আমি তো অলওয়েজ আশাবাদী। যখন লকডাউন করছিলাম আমরা 70% যে আমরা সাকসেসফুল হয়েছিলাম, তাতেও আমি আশাবাদী ছিলাম যে যতটুকু পারছি সেটাই আমার আশা। কারণ এটা একমাত্র, যদি আমার আশাটা না থাকে তাহলে এই সিচুয়েশনটা লড়াই করাটা খুব কঠিন। এখন যে স্টেজে আমরা আছি, এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, এটাই কিন্তু সব থেকে আগে এখন চলছে। এই ভ্যাকসিনটার ফেজ 1 ডেফিনেটলি কিছুটা হলেও ছাড়া দিয়েছে, অ্যাটলিস্ট সেফটি পার্টটুকু অন্তত নিশ্চয়ই সেফ। আদারওয়াইজ ফেজ 2 বা ফেজ 3-তে কিন্তু যেতে পারতো না। ওরা যে এখন যে জিনিসটা ওরা ডিক্লেয়ার করবে, মোস্ট লাইকলি ওরা ইনিশিয়াল রিপোর্টগুলো ডিক্লেয়ার করবে। আমি যতদূর জানি, যদিও আমি বলছি না যে আমি হয়তো সবটা জানি, তা বলছি না, যেটুকু জানি ফেজ 3 কিন্তু এখনো ওদের কমপ্লিট বোধহয় হয়নি। যদি ফেজ 1 ফেজ 2 ঠিক থাকে তবেই ফেজ 3-তে যায়, তো ধরে নেওয়া যায় ফেজ 1 ফেজ 2 রিপোর্ট মোটামুটি ভালো থাকবে। ফেজ 3ও যদি সাকসেসফুল হলো, দেন উইদিন ফিউ মান্থস ভ্যাকসিনটা মার্কেটে চলে আসবে। আর এই অক্সফোর্ডের এই ভ্যাকসিনটার ওপরে সবার আগে আশা আরও বেশি, কারণ এটার পেছনে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। ব্র্যান্ড ডাজ ম্যাটার্স, কারণ এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা কিন্তু ভরসার জায়গা। তারা যদি এগোচ্ছে তাহলে নিশ্চয়ই তার একটা অনেক বেশি ইমপ্লিকেশন থাকবে। আমি তো অন্তত ভীষণ আশাবাদী। আমি আসবো ডক্টর পোদ্দার আপনার কাছে। আমি একবার পরিমল বাবুর কাছে ফিরে যাব। পরিমল বাবু, যেভাবে আমরা সবাই উন্মুখ হয়ে এই মুহূর্তে তাকিয়ে রয়েছি, কিন্তু একই সঙ্গে আবার কোথাও একটা বাংলায় খুব প্রচলিত কথা আছে না, যে না আঁচালে বিশ্বাস নেই। যেহেতু আমরা জানি যে চিকেন পক্স হোক বা ইবোলা, ভ্যাকসিন তৈরি করতে বছরের পর বছর সময় লেগে গেছে। আমরা জানি এইডসের এখনো অবধি, HIV-র এখনো ভ্যাকসিন তৈরিই হয়নি, সার্সের ভ্যাকসিন তৈরি করা যায়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি সত্যি এই সময়ের মধ্যে আমরা কি একটু বেশি আশা করে ফেলছি না তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে
ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে এবোলাতে কোভিড নিয়ে অনেকগুলো দেশ একসঙ্গে যুক্ত, অনেকগুলো ল্যাবরেটরি, প্রায় 200 ল্যাবরেটরি সারা বিশ্বে কাজ করছে, সেটা একটা আশার কথা। কিন্তু যেটা তুমি বললে, ইবোলা বলো, HIV বলো, ইবোলা 2014 সালে আউটব্রেক ছিল কঙ্গো এবং ইস্ট আফ্রিকায়। আজ পর্যন্ত কিন্তু এই রিসেন্ট সবেমাত্র ওদের অ্যাপ্রুভাল পেয়েছে। আমি ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বলি, অক্সফোর্ড যেটা তৈরি করেছে সেটা হচ্ছে mRNA বেস ভ্যাকসিন। ভ্যাকসিনটা নিঃসন্দেহে ভালো, কিন্তু এটাও মনে রাখতে হবে এর কস্ট এফেক্টিভনেস, ল্যাব টু ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যান্ড দেন মার্কেট, এটা কিন্তু এত তাড়াতাড়ি বললে হবে না। তার কারণ হচ্ছে ইউজুয়ালি দ্য ভ্যাকসিন at least takes 1.5 years and sometimes it may take a decade. So কত তাড়াতাড়ি হবে সেইটা না, তবে হ্যাঁ আমি সুমনের সঙ্গে একমত যে আশা আমাদের করতেই হবে। ভ্যাকসিন না হলে আমরা এই কোভিড থেকে মুক্তি পাবো না, নাম্বার 1। নাম্বার 2, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের আশার ক্ষেত্রে, সেটা হচ্ছে অনেকগুলো ল্যাবরেটরি, বিখ্যাত মানুষ এর সঙ্গে যুক্ত আছে। সুতরাং একটা ভালো কিছু আসবে সেটা আমরা আশাই করতে পারি। তবে ভ্যাকসিনের একটা অনাশার জায়গা হচ্ছে সেটা হচ্ছে একবার কোভিড এফেক্টেড পেশেন্ট তারা কিন্তু আবার এফেক্টেড হচ্ছে। সুতরাং ভ্যাকসিনটা স্টেবিলিটি, যে অ্যান্টিবডিটা তৈরি করছে তার লংজিভিটি, সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে ফেলে। কেন, যে লোকটা অলরেডি ন্যাচারাল ইমিউনিটিতে ভালো হয়ে গেছে সেই লোকটা আবার কি করে ইনফেক্টেড হচ্ছে, তার মানে তার ইমিউনিটিটা লং টার্ম নয়। সুতরাং আমি যে ভ্যাকসিন করব, যে ভ্যাকসিনাইজ করছি, তার ফলে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেই অ্যান্টিবডিটা যে লং টার্ম থাকবে তা নয়। সুতরাং আমাদের এটাও মাথায় মনে রাখতে হবে আমাদের এই কোভিড নিয়েই হয়তো বেঁচে থাকতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন পরিমল বাবু, আমি এটা নিয়ে ডক্টর পোদ্দারের কাছে আসবো। ডক্টর পোদ্দার, এক্ষেত্রে কিন্তু সত্যি এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে। এক হচ্ছে অত্যন্ত কম সময়ের মধ্যেই কোভিড মোকাবিলা করতে হচ্ছে, এই ভাইরাসটাকে সেটাকে এখনো অবধি ঠিকমতো যে রিড করা যাচ্ছে না, আপনারাই বারবার বলছেন, এবং সে মুহূর্তে তার চরিত্র বদলাচ্ছে, তার আগা পাশতলা এখনো অবধি সেভাবে বুঝে ওঠা যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বা ক্লিনিক্যাল ট্রায়াল সেটা একটা সুখবর পাওয়া যায়, সেটার ফলপ্রসূ হয়, তাহলেও ভ্যাকসিন বাজারে আসার ক্ষেত্রে এক্ষুনি কতটা আশা করা যেতে পারে? এবং এক্ষেত্রেও যেটা বললেন পরিমলবাবু, যে আবারও অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিন্তু সেই অ্যান্টিবডির লঞ্জিভিটি কতটা, সেটাও তো একটা বড় প্রশ্ন। একদম তাই জন্যই দেখুন, এইগুলো মেনে নিয়েই কিন্তু আমরা ভ্যাকসিন তৈরির ব্যাপারে এগিয়েছি। গোটা বিশ্ব এগুলো জেনেই ভ্যাকসিন তৈরির দিকে এগিয়েছে। কারণ এখনো পর্যন্ত যা কন্ডিশন, এখন কোভিডের সাথে আমাদের রীতিমতো চোর পুলিশ খেলা হচ্ছে, এগুলো দিয়ে যাচ্ছে, ওগুলো দিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। যদি আমাদের কাছে অন্তত একটা ভ্যাকসিন থাকে, তাহলে সেই ভ্যাকসিনটা অন্তত কিছুটা এফেক্টিভ হবে, এটা ধরে নেওয়া হচ্ছে। নিউট্রালাইজিং অ্যান্টিবডি পোর্শন কতটা, সেটা তো অবশ্যই তর্ক সাপেক্ষ, সেটা না জেনে তো ভ্যাকসিন ফেজ 3 ক্রস করবে না। আর সেই ভাইরাসটা কতদিন, মানে অ্যান্টিবডিটা কতদিন স্টে করবে, সেটাও কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। যেটা পরিমলবাবু বললেন একদম ঠিক, কারণ একই পেশেন্টে 2-3 বার করে যদি আমার রিকারেন্ট ইনফেকশন, ইনফ্যাক্ট ইউকে থেকে ডক্টর বিভান সাহা, তিনি একটা কেস সিরিজ, আমাদের এই কলকাতার ডাক্তার, ইউকেতে পোস্টেড, তিনি কিন্তু একটা কেস সিরিজ কিন্তু দিয়েছেন যেখানে কিন্তু দেখা যাচ্ছে রিকারেন্ট ইনফেকশন। সো তার মানে রিকারেন্ট ইনফেকশন মানে আমার শরীরের অ্যান্টিবডি, সেটা এফেক্টিভ অ্যান্টিবডি হয়তো হলো না, বা যদিও বা অ্যান্টিবডি হলো সেটা আস্তে আস্তে খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে। তো ভ্যাকসিনের ক্ষেত্রেও সেরকম কিছু হয় কি না সেটা তো সময় বলবে, কিন্তু প্রত্যেকটা কিছুতে একটা পথ আছে, সেই পথে হাঁটা শুরু হয়ে গেছে, বাকিটা সময়ের অপেক্ষা। আমি খুব সংক্ষেপে পরিমলবাবুর কাছে আসবো, যেটা আপনারাও বলছিলেন যে অনেকগুলো প্রতিষ্ঠান তারা ভ্যাকসিন তৈরির কাজ আমরা দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে হচ্ছে মডার্নার, তারাও অত্যন্ত কনফিডেন্ট। আমরা দেখেছি রাশিয়ার সেশন অফ বিশ্ববিদ্যালয়, তারা বলছেন যে তাদের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ। অক্সফোর্ড নিঃসন্দেহে, যেটা একটু আগে ডক্টর পোদ্দার বলছিলেন যে ব্র্যান্ড ডাজ ম্যাটার। তো এই জায়গায় দাঁড়িয়ে কতটা আশার জায়গা রয়েছে, এবং কোথাও একটা, যেহেতু আমরা জানি যে এই ওষুধের যে বাণিজ্য, তারও একটা বড়সড় চাপ এই মুহূর্তে থাকে, কোথাও দাঁড়িয়ে এই রেসটা সেটা বুমেরাং হয়ে যেতে পারে না, তো এই আশঙ্কা নেই তো?
হ্যাঁ নিশ্চয়ই আছে, 100 বার আছে। তার কারণ হচ্ছে যে বিভিন্ন লোক, যেহেতু শত্রুটা অজানা, বিভিন্ন লোক বিভিন্নভাবে চেষ্টা করছে। যেমন চায়নাতে চেষ্টা করেছে বহু ট্র্যাডিশনাল একটা প্রসেস, ডেড ভাইরাস দিয়ে ভ্যাকসিন তৈরি করেছে। কেউ করছে সাব ইউনিট প্রোটিন, যেমন স্মিথ ক্লাইন করছে, যেমন ম্যাডানা করছে ডিএনএ বেস, অক্সফোর্ড করছে আরএনএ বেস। এই বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে, তার মধ্যে কোনোটা হয়তো এমনও হতে পারে বুমেরাং হয়ে যেতে পারে। ইউ আর রাইট। সব থেকে বড় ক্রাইম হবে আমি একটা লোককে ভ্যাকসিন দিলাম, সে ভাবলো আমার ভ্যাকসিনে কাজ হয়েছে, তারপরে সে কোভিডে আক্রান্ত হলো, তখন আমি দিশেহারা হয়ে যাব। এই জন্য ভ্যাকসিনটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়ালটা অনেক দিন ধরে নিতে হয় ইউজুয়ালি। কিন্তু এখন এই কারেন্ট সিনারিওতে যত তাড়াতাড়ি সম্ভব বাণিজ্য কোম্পানিগুলোর মধ্যে কম্পিটিশন হচ্ছে, সবাই একটা করে রিপোর্ট করছে, কিন্তু তার প্রপার টেস্টিং হচ্ছে না। ইউজুয়ালি সাধারণত ভ্যাকসিনের জন্য 1 থেকে 1.5 বছর লাগে শুধু অ্যাপ্রুভাল পেতে বা লাইসেন্স পেতে, ইফ নট মোর। অনেক ধন্যবাদ পরিমলবাবু, ধন্যবাদ ডক্টর পোদ্দার আপনাকেও। ঠিকই অনেকগুলো ইফস অ্যান্ড বাটস রয়েছে, অনেকগুলো সংশয়ের জায়গাও রয়েছে, তা সত্ত্বেও আমরা সবাই আশাবাদী এবং আমি আবারও বলছি যে আমরা উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছি যে কোনো একটা আশার কথা শোনা যাবে এবং এই করোনার একটা বিশল্যকরণী সেটা আমরা অবশেষে পাবো। একটা ছোট্ট বিরতি নেব, আর বিরতির পর আপনাদের দেখাবো ভুতুড়ে বিল নিয়ে নাজেহাল সিএসসির গ্রাহকরা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন 8টায় সেরা। এই আমপান পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে সিএসসি গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দানা বেঁধেছিল, পরিষেবা নিয়ে তারা ক্ষুব্ধ ছিলেন। আর এবার সিএসসির বিল আসার পর সেই বিল দেখে গ্রাহকদের চক্ষু চড়ক গাছ। ভাবতে পারেন যে বিল আসছে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। একবার দেখে নেবো, আপনাদের প্রথমে দেখাবো এরকমই কয়েকজন মানুষ যাদের এরকম অদ্ভুতুড়ে বিল এসেছে। অনির্বাণ রায় গ্রাহকের নাম, মে মাসের বিল 3,940 টাকা, জুন মাসের বিল 22,820। কত গুণ ভাবতে পারছেন, রীতিমতো ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। শুভঙ্কর চট্টোপাধ্যায়, মে মাসের বিল 530 টাকা, জুন মাসের বিল 3,210 টাকা। অনসুয়া ব্যানার্জি, মে মাসের বিল 790 টাকা, জুন মাসের বিল 4,040 টাকা। এছাড়াও আছে, যেটা আগে বলছিলাম যে 1,80,000-এর কাছাকাছি বিল এসেছে, এরকম উপভোক্তার সন্ধানও আমরা পেয়েছি। আর ধরে নেওয়া যাক যে এটা তো সাধারণ, আপনার আমার মতো সাধারণ নাগরিক, সাধারণ গ্রাহক। বিদ্যুৎ মন্ত্রীর বিল 12,000 এসেছে, যেখানে 7,000-এর মধ্যে আসে। শুনুন কি বলছেন বিদ্যুৎ মন্ত্রী স্বয়ং। আমার বাড়িতেই তো বিল এসছে, যা এভারেজ 6-7 হাজার টাকা আসে, এ মাসে এসছে প্রায় 12,000 টাকা সিএসসি বিল এসছে। মিনিস্টার, আই গট দ্য রেসপন্সিবিলিটি। যদি কোনো মানুষ মনে করেন যে নর্মাল বিল এসছে, যেটা জাস্টিফাই করা যাচ্ছে না, আমার কাছে আসতে পারেন তারা। আমি প্রতিদিন অ্যাজ এ মিনিস্টার সকালবেলা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসি। ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের, সেই পরিস্থিতিতে এই ধরনের বিল নিশ্চিতভাবে মানুষের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। আর সিএসসি কি বলছে শুনুন। এই লকডাউনের সময় আমরা ফিজিক্যাল মিটার রিডিং করতে পারিনি কয়েক মাস, এবং সেই সময় আমরা লো প্রভিশনাল বিলিং করেছি বেসড অন রেগুলেটরি গাইডলাইন্স, এবং উইন্টার মান্থসে টিপিক্যালি কনজাম্পশন লেভেলটা কম থাকে, সেই জন্য বিলসগুলো লো ছিল। এখন যখন আমরা এই অ্যাকচুয়াল মিটার রিডিংয়ে বিলগুলো তৈরি করছি, তখন এই আগের যে লো প্রভিশন বিলের সাথে যে আমার অ্যাকচুয়াল মিটার রিডিংয়ের বিলটা আসছে কনজাম্পশনে, সেটা বিলটা অনেক সময় হাই অ্যাপিয়ার হতে পারে। তো আমরা দেখেছি যে অনেকের ডিফিকাল্টি হচ্ছে এই বিলগুলো পে করার। আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা তাদের একটা অপশন দেব যে তারা তাদের বিলগুলো 3টে ইনস্টলমেন্টে ভরতে পারে, এবং আমরা এই বিল পেমেন্টের ডিউ ডেটগুলো আমরা বাড়িয়ে দেব।
অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবাংশুর কাছে চলে যাবো। অর্ণবাংশু, এটা অত্যন্ত, আমি অঙ্কে ভীষণ কাঁচা, অত্যন্ত কঠিন একটা অঙ্ক বোঝার চেষ্টা করছিলাম। আমি তো তল পাচ্ছি না, আমি জানি না যে গণিতে রীতিমতো পাকা যারা তারাও এটার তল পাচ্ছেন কিনা, যে কোন ম্যাজিক দণ্ডে এই জটিল অঙ্কটা দিয়ে প্রায় রকেট স্পিডে বিল এরকম ঊর্ধ্বমুখী হয়ে গেল যে লাখ টাকা পেরিয়ে চলে যাচ্ছে। সত্যি সত্যি কোনো জাস্টিফিকেশন পাওয়া যাচ্ছে? দেখো, এই অঙ্কর হিসাব বা অঙ্ক কোনোভাবে মেলানো সম্ভব নয়। আমি তো অনেক গ্রাহকের সঙ্গে কথা বললাম, তারাও বলছেন যে এই অঙ্ক আমরা বিগত 1 বছর ধরে অঙ্ক করছি কিন্তু অঙ্কের কোনো নিটফল নেই। কিন্তু হঠাৎ যে জুন মাসের জুলাই মাসের বিল, সেটা কোনো অঙ্কে মিলবে না, একদম ভুতুরে বিল বলা হচ্ছে এটাকে। তারা কোড আনকোড বলছেন ভুতুরে বিল, তা কেউ কেউ আবার বিকৃত করে বলছেন যে সিএসসি বিলের মধ্যে প্রচণ্ড জল ঢুকিয়ে দিয়েছে। এবং এই বিকৃতি ছাড়া কারো কাছে কিছু বলার নেই, মানে এটাই তারা বক্তব্য। কারণ তুমি যেটা বলছো 1,80,000 টাকা, আমি ওটাকে পাশে রাখছি, ওটাকে পাশে রেখে এটা বলছি যে মানুষটার বিল প্রতি মাসে 500 টাকা আসে, কোন অঙ্কে তার বিল এলো 8,000 টাকা। যে মানুষটার বিল 227 টাকা আসে, তার কোন অঙ্কে এলো 3,000 টাকা। অর্থাৎ এত পরিমাণ বকেয়া ছিল, এত পরিমাণ ইউনিট তারা ইউজ করেছে, এই তারা বুঝে উঠতে পারছেন না এই বিশ্বাসটা। তারা বলছেন যে যা ইউজ করি তাই করেছি, হতে পারে সামান্য বেশি হয়েছে, তার জন্য এত হাজার হাজার টাকা, মানে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ বিল হচ্ছে। তারা কোনোভাবেই মেলাতে পারছেন না। আমরা এটাও কথা বললাম, তারা বলছেন যে সিএসসি কর্তৃপক্ষ যে সলিউশন দিচ্ছে তাতে কোনোভাবে সুরাহা হচ্ছে না। কারণ তাদের সলিউশনটা কি, ইনস্টলমেন্টটা দিতে হবে। আর ইনস্টলমেন্ট দিতে হবে কাকে? গ্রাহককেই দিতে হবে। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে মানুষের কিন্তু অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে বেতনে হ্রাস পেয়েছে, অনেকে কিন্তু বেতন কাটেল হচ্ছে, কেউ জব হারিয়েছেন। এবং এই যে জুন মাসের বিল যদি এইটা হয়, তার ইনস্টলমেন্ট, আগামী মাসে আরেকটা বিল আসছে নতুন করে তার টাকা, অর্থাৎ দুটো প্রেশার কিন্তু প্রতি 3 মাস অন্তর। আমাকে এখানে একটা কথা বলো অর্ণবাংশু, বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে যদি কেউ মনে করেন যে এরকম একটা যার কোনো জাস্টিফিকেশন নেই, তিনি বিদ্যুৎ মন্ত্রীর কাছে যেতে পারেন। তিনি বলছেন যে মন্ত্রী হিসেবে আমি রেসপন্সিবিলিটি দিচ্ছি, আমি বিষয়টা দেখব। কিন্তু সিএসসি কর্তৃপক্ষ তারা যে বলছেন যে ইনস্টলমেন্টের অপশন দিচ্ছি, অর্থাৎ টাকাটা দিতেই হবে। এরকম স্পেশাল কেসের ক্ষেত্রেও কি তারা এই বিল অ্যামাউন্টটা সেটা রিকনসিডার করার কথা ভাবছেন, নাকি সেটা তারা ভাবছেন না, শুধুমাত্র ইনস্টলমেন্টের কথা বলেই তারা দায় সারছেন? দেখো, আমি ইতিমধ্যে কথা বলেছিলাম তখনই, তো কথা বলার পর তিনি যেটা বলেছেন কর্তারা সিএসসি, তারা বলছেন যে তারা মুকুব করা কোনো পথেই হাঁটছেন না। কারণ এটাই, তারা ইনস্টলমেন্টটাকে একটা বড় একটা লাভ দিচ্ছে, মানে একটা সুযোগ দিচ্ছে গ্রাহকদের, এক। আর দ্বিতীয়ত বেশ কিছু রিবেট ছেড়েই, মানে বিশেষ ছাড় দিয়েই কিন্তু বিলটা আনা হয়েছে। সবটাই যে দেওয়া হয়েছে এমনটা নয়, চাপিয়ে দেওয়া হয়েছে এমনটা নয়। সেক্ষেত্রে গ্রাহকদের টাকাটা দিতেই হবে। সিএসসি কোনোভাবে টাকা মুকুব করবে এমন তো অবস্থা দাঁড়িয়ে কিন্তু কোনো বার্তা তার তরফ থেকে পাওয়া যায়নি। আপাতত ধন্যবাদ অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। শেষ অবধি কি হয় এই ভুতুরে বিলের, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত একটা ছোট্ট বিরতি নেব, আর বিরতির পর আপনাদের দেখাবো যে আবারও রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল বলছেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আর মুখ্যমন্ত্রী বলছেন বাড়াবাড়ি করছেন রাজ্যপাল। দেখাবো ছোট্ট একটা বিরতির পর। আবারও শিক্ষাক্ষেত্রে রাজ্যপাল সংঘাত। উপাচার্যদের ভিডিও কনফারেন্সে ডেকেছিলেন রাজ্যপাল, উপাচার্যরা যাননি। ক্ষোভ ব্যক্ত করেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর এরপরে শিক্ষা দফতরের পক্ষ থেকে কড়া চিঠি দেওয়া হয়, যেখানে বলা হয় যে শিক্ষা দফতরকে রাজ্যকে না জানিয়ে উপাচার্যদের এভাবে ডাকতেই পারেন না রাজ্যপাল। আর এরপরই আমরা দেখলাম যে আজকের রাজ্যপাল তিনি অভিযোগ করলেন যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকারি কলেজে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের টাকা দিতে হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এবং আজকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা জগদীপ ধনকরের চাকর নই, রাজ্যপাল বাড়াবাড়ি করছেন, আশা করব তার শুভ বুদ্ধির উদয় হোক। আমি শুরুতে আপনাদের দেখাবো কি বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। For last few years, students passing the school, seeking admission in the colleges have been exploited financially for their admission. This must not happen any longer. It is very serious as also crime. If a student has to pay for admission to the college,
In this manner, it sends a very wrong signal and adversely impacts our society. আর নবান্নে মুখ্যমন্ত্রী কি বললেন? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সকাল থেকে কোভিড সামলাবো না সকাল থেকে ওনার প্রত্যেকটা কোয়ারি যেন আমরা সবাই চাকর পাবো। আমি এখনো বলবো শুভ বুদ্ধির উদয় হোক। আমি নাকি ওনার চিঠির উত্তরই দিই না, ওনার চিঠির উত্তর দিইনি ওই একটাই সাবজেক্টে। একটা সাবজেক্টে কবার কথা বলা যায় বলুন তো? রাজ্যপালের পদের মর্যাদা আমরা জানি, আমরা আশা করি আমরাও যারা ইলেক্টেড গভর্নমেন্ট আমাদের পদের মর্যাদাটাও তাদের জানা উচিত। যে চেয়ারের যা গৌরব সেই গৌরবকে আমরা সবসময় সম্মান করি, কিন্তু আমরাও আশা করি মিনিমাম কার্টিসি। একজন রাজ্যপাল কখনো কোনো পলিটিক্যাল পার্টির মতো কথা বলতে পারেন না। অসহ্য ভাষার দংশন করছেন উনি। বিজেপির মাউথপিসের থেকেও ভয়ঙ্কর কাজ করছেন। তো উনি তো প্রধানমন্ত্রীকেও মানছেন না, উনি হোম মিনিস্ট্রিকেও মানছেন না, কনস্টিটিউশনকেও মানছেন না। বিজেপি পার্টির থেকেও ভয়ঙ্কর কথা উনি বলছেন। উনি আগে নিজেকে সামলান। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, উপাচার্য পরিষদের সচিব, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি প্রথমে সুবীরেশ বাবু আপনার কাছে যাই। সুবীরেশ বাবু, রাজ্যপাল যিনি আচার্য তিনি উপাচার্যদের নিয়ে ভিডিও কনফারেন্স ডেকেছেন, সেখানে উপাচার্যরা যাবেন না কেন? উল্টে শিক্ষা দপ্তরের তরফ থেকে চিঠি দেওয়া হবে যে না, রাজ্যকে না জানিয়ে উপাচার্যদের ডাকতে পারেন না আচার্য। দেখুন, আমাদের একটা বিধি রয়েছে, প্রত্যেক উপাচার্য, এই রাজ্যের প্রত্যেক উপাচার্য সেই বিধি মেনেই চলেন। আমাদের সে বিধিতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলা আছে আচার্য আমাদের সরাসরি কোনো মিটিংয়ে বা কোনো কিছু জানাতে পারেন না, আমরাও আচার্যের সাথে সরাসরি কোনো যোগাযোগ করতে পারি না। আমাদের আচার্যের সঙ্গে কিছু যোগাযোগ করতে হলে সেটা বিভাগের মাধ্যমে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের মাধ্যমে আমাদের জানাতে হবে। আচার্যকেও আমাদের সঙ্গে কথা বলতে হলে বিভাগের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে। সো এই বিধি যখন ইনফোর্স রয়েছে, আমরা কি করে সেই বিধিকে অমান্য করি বলুন তো? আমি আসবো আপনার কাছে, আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব। বিমল বাবু, তাহলে রাজ্যপাল তিনি রাজ্যকে অন্ধকারে রেখে উপাচার্যদের ডাকছেন কেন? না দেখুন, এই বিধিটা বর্তমান সরকারের আমলে হয়েছে। সুবীরেশবাবু ঠিকই বলেছেন, যারা উপাচার্য তারা কিন্তু যে দায়িত্বটা পালন করেন সেটা পশ্চিমবঙ্গ সরকারের যে আইন, সেই আইন অনুযায়ী, এবং সেই আইনে কতগুলো পরবর্তীকালে সংশোধন করা হয়েছে এবং বর্তমান সরকারের আমলেই সংশোধন করা হয়েছে, যেখানে আচার্য হিসেবে রাজ্যপালের যে ভূমিকা ছিল সেটাকে অলমোস্ট একেবারে প্রায় শূন্যের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং গোটাটার মধ্যেই কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরকে নিয়ে আসা হয়েছে একটা মধ্যবর্তী এজেন্সি হিসেবে। অর্থাৎ গোটা যে প্রক্রিয়াটা উপাচার্যের সঙ্গে আচার্যের, যেটা আগে সরাসরি হওয়ার একটা সম্ভাবনা আগে ছিল, সেটা কিন্তু এখন আর নেই। ফলে আমি এক্ষেত্রে উপাচার্যদের দোষ দেব না, তারা তো আইন মেনেই, তাদের আইনের একটা বাধা তাদের সামনে রয়েছে। কিন্তু মূল বিষয়টা কিন্তু আপনি মনে রাখবেন, এটা অ্যাবসলিউটলি এই যে লড়াই, ইটস আ পলিটিক্যাল ফাইট। রাজ্যপাল অ্যাক্টিভ ভূমিকা পালন করতে চাইছেন, রাজ্য সেই অ্যাক্টিভ ভূমিকা পালন করার ক্ষেত্রে সন্দেহের চোখে দেখছে। অথচ আপনি দেখুন, আগের দিনই, জাস্ট একদিন আগে রাজ্য সরকার থেকে যাওয়া হয়েছে আচার্যের কাছে, মানে রাজ্যপালের কাছে, এবং এ রাজ্যে শিক্ষার্থীদের যদি পরীক্ষা দিতে হয়, অর্থাৎ যে পরীক্ষা নেওয়ার কথা ইউজিসি বলেছে, সে ব্যাপারে রাজ্যপালের সাহায্য চাওয়া হয়েছে। রাজ্যপাল বলেছেন সাহায্য করবেন। অর্থাৎ একটা জায়গায় কিন্তু রাজ্য আচার্যের সঙ্গে, মানে রাজ্যপালের সঙ্গে একটা তার সাহায্য চাইছে, আবার অন্য ক্ষেত্রে সংঘাত হচ্ছে। আমার মনে হয় এই সংঘাতটা অ্যাবসলিউটলি ইটস এ পলিটিক্যাল ক্লাস। উপাচার্যরা তার মাঝখানে পড়ে গেছেন। আমি আসবো আপনার কাছে বিমল শঙ্কর বাবু, এখানেই সুবীরেশ বাবুর কাছে যাবো। যে ঠিকই বিধি, অর্থাৎ যেটা একটু আগে বিমল শঙ্কর বাবু বললেন, যেটা এই সরকারের আমলে তৈরি বিধি, সেই অনুযায়ী রাজ্যের মারফতে আসতে হবে। কিন্তু আমি কথা বলছিলাম কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদের সঙ্গে, যার মধ্যে অমল মুখোপাধ্যায় রয়েছে। তিনি বলছিলেন যে হ্যাঁ, আইন অনুযায়ী হয়তো এটা বাধ্য করতে পারেন না রাজ্যপাল, কিন্তু উপাচার্যরাও কেউ টার্ন আপ করলেন না, সেটা শিষ্টাচার বিরোধী। যদি দেখা করতেন বা ভিডিও কনফারেন্স করতেন, তাহলে প্রবলেম কি হতো, তাহলে ক্ষতি কি হতো? আপনারা ভায়োলেশন অফ রুলস বলতে কি বোঝেন? যদি একটা রুলসে আমাকে বলেই দেওয়া হয় যে আমি সরাসরি রাজ্যপালের কাছে থেকে কোনো আমন্ত্রণ এলে সেই আমন্ত্রণ আমি সরাসরি গ্রহণ করতে পারবো না, আমাকে বিভাগের মাধ্যমে আমাকে আমন্ত্রণ জানাতে হবে, সেটা যদি না আসে, আর আমি যদি সেই ডাইরেক্ট রাজভবন থেকে যে চিঠি এলো সেটার পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করি, আপনার কি মনে হয় না যে সেটা আমার বিধি লঙ্ঘন হচ্ছে? অ্যাজ এন একাডেমিশিয়ান আমরা তো
যে বিধিটা বেরিয়েছে সেই বিধিটা ভালো করে পড়েছি, পরে আমরা দেখেছি যে আমাদের রাজ্যপালের সাথে কোনো সংঘাত নেই। এটা আমরা বারবার বলেছি, উপাচার্য পরিষদের তরফ থেকে আমরা বারবার বলার চেষ্টা করেছি রাজ্যপাল বা আচার্যের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, কিন্তু আমরা আচার্যের ডাকা ভার্চুয়াল মিটিং এ তখনই যেতে পারবো সেটা যদি বিধি মেনে আমাদের কাছে আসে। আমরা বিধি মেনে আমাদের কাছে সেই আমন্ত্রণ পত্র আসেনি। আমি আসবো সুবীরেশ বাবু, এখানে আমি বিমল শঙ্কর বাবুর কাছে যাবো, যে তাহলে বিমল শঙ্কর বাবু এই প্রশ্নটা তো উঠবে যে একটা বিধি যখন রয়েছে, সেই বিধিটা যেরকমই হোক না কেন, সেই বিধি ঠিক হোক ভুল হোক, একটা বিধি রয়েছে, সেই বিধি লঙ্ঘন হতে পারে এরকম কোনো কাজ রাজ্যপাল একজন সাংবিধানিক প্রধান তিনি কেন করবেন বা করতে এনকারেজ করবেন? একটু অন্য দিক দিয়ে ভাবুন। আমি উপাচার্যদের এই যে মত সেটাকে সম্মান করছি, ডেফিনেটলি ওনারা বিধি লঙ্ঘন করে যেতে পারবেন না, ওনাদের এই বক্তব্যটা ঠিকই আছে। সুতরাং অমলবাবু যেটা করেছেন ওটাকে, ওই বক্তব্যকে আমি সমর্থন করতে পারছি না। উপাচার্যদের যখন বলা হয়েছে আপনারা হায়ার এডুকেশনের ডিপার্টমেন্টের সম্মতি ছাড়া মিটিং করতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আমি পরিষ্কার এইটাই বললো, রাজ্য সরকারের কাছেও আমার আবেদন, এই বিধিটা কতদিন রাখবেন সেটা একটু ভাবুন। কারণ আপনি যদি আচার্য হিসেবে রাজ্যপালকে রাখেন তাহলে কিন্তু রাজ্যপালের কিছু ভূমিকা আপনাকে মানতে হবে আচার্য হিসেবে, আদারওয়াইজ এ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে আচার্য হিসেবে রাজ্যপালকে আপনারা বাদ দিয়ে দিন, অন্য কিছু ব্যবস্থা আনুন। রাজ্যপালকে রাখবেন অথচ তিনি কিচ্ছু করতে পারবেন না, উপাচার্যরাও এখানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ভায়া ছাড়া যেতে পারবেন না, এইরকম একটা সিচুয়েশন খুব স্বাস্থ্যকর নয়। হ্যাঁ সুবীরেশ বাবু, আমি একটু বিমল শঙ্কর বাবুকে বলতে চাইছি, যদি রাজ্যপাল সত্যি সত্যি এই রাজ্যে শিক্ষার উন্নতির জন্য কিছু করতে চান, উনার এই চিঠিটা ডিপার্টমেন্টের মাধ্যমে এলে ক্ষতিটা কি আমায় বলুন তো দেখি। আমি শুধু এই প্রশ্নটাই করতে চাইছি উনাকে, যে চিঠিটা আপনি আমাকে সরাসরি পাঠাচ্ছেন সেই চিঠিটা বিভাগের মাধ্যমে, আপনার তো সেক্রেটারিয়েট নেই, আপনার তো প্রিন্সিপাল সেক্রেটারি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, এই চিঠিটাই আমাদের কাছে পাঠান উচ্চ শিক্ষা দপ্তরের মাধ্যমে, এইটা পাঠাতে আপনার আপত্তিটা কোথায়? আমি তো সেটাই জানতে চাইছি। আপনি আমাদের বলছেন, আমি তো এই প্রশ্নটা করতে চাইছি যে যে চিঠিটা আমাদের কাছে সরাসরি এসছে সেই চিঠিটা বিভাগের মাধ্যমে এলে কোথায় ক্ষতিটা হতো? যদি আমি সত্যি আমি যদি সত্যি রাজ্যের শিক্ষার মানোন্নয়নে আমার যদি কোনো ভূমিকা থেকে থাকে বা আমি যদি মানোন্নয়ন করতে চাই, তাহলে আমরা তো যৌথভাবেই কাজ করব। আমি একটা কথা বলি সুবীরেশ বাবু, আমি কিন্তু উপাচার্যদের দোষ দিতে চাইছি না, আমি আগেই বলে দিয়েছি এক্ষেত্রে উপাচার্যদের কিচ্ছু করার নেই। আমি এই বিধিটা রাখা উচিত কিনা সেই প্রশ্নটা করছি। উনি যখন একজন আচার্য, উনি যাতে উপাচার্যদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, এই বিধিটাই বা কেন রাজ্য সরকার করলো এটা আমার কিন্তু মাথায় আসছে না, আমি সেটাই বলতে চাইছি। আপনি যদি বলেন আমাকে এই বিধিটা তো আগে রাজ্যপালের সই করা বিধি। হ্যাঁ ঠিকই। এখন কিন্তু সুবীরেশ বাবু, কোথাও কি এটা মনে হচ্ছে যে এই শিক্ষা দপ্তর রাজ্যের একটা অবস্থান, রাজ্যপালের একটা অবস্থান, শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাকে কেন্দ্র করে এই সংঘাতের আবহ, তাতে কোথাও শিক্ষা এবং আপনারা উপাচার্য যারা, আপনি যেটা বলছেন যে বিমল শঙ্কর বাবু এগ্রি করছেন যে আপনাদের এখানে কিছু করার নেই, কোথাও মাঝখানে পড়ে যাচ্ছে এই অংশটা? না দেখুন, আমার তো মনে হয় না শিক্ষা ব্যবস্থার মধ্যে এটাতে কোনো ইনফ্লুয়েন্স হচ্ছে, কারণ আমরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, মূলত আমি বলবো এখানে আমাদের বলছেন সুবীরেশ বাবু, আচার্য যিনি রাজ্যপাল, যিনি আচার্য, তিনি বলছেন যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, তিনি বলছেন সরকারি কলেজে টাকা নিয়ে ছাত্রছাত্রী ভর্তি হয়, এটা তো ভয়ঙ্কর একটা ঘটনা। এটা আপনাকে মানতে হবে যে অ্যাডমিশনের প্রসেসটা কিরকম। অ্যাডমিশনের প্রসেসটা টোটালি অনলাইন। আমি আজকে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমি আপনাকে বলতে পারবো না আমার কাছে একটি কমপ্লেন এসে পড়েনি যেখানে কোনো ছাত্রছাত্রীর গার্জিয়ান আমাকে কমপ্লেন করছে যে তার কাছে টাকা চেয়েছে। খুব সংক্ষেপে শুধু বিমল শঙ্কর বাবুর কাছে যাব, সত্যি কি রাজ্যপালের এই অভিযোগ ভিত্তিহীন বলে দেওয়া যেতে পারে বিমল শঙ্কর বাবু? দেখুন একটা কথা বলি, এই অভিযোগ তো প্রমাণ সাপেক্ষ বিষয়, আমি কিচ্ছু বলবো না, এইটুকু বলবো এই ধরনের বিতর্ক কিন্তু রাজ্যের শিক্ষা ক্ষেত্রে খুব ভালো বার্তা বহন করছে। অনেক ধন্যবাদ বিমল শঙ্কর বাবু, অনেক ধন্যবাদ সুবীরেশ ভট্টাচার্য। এইখানেই প্রশ্নটা উঠছে যে এই রাজ্যপাল সংঘাত এবং শিক্ষার মতো ঘটনাকে কেন্দ্র করে খুব ভালো বার্তা বহন করছে না। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আপনাদের দেখাবো সুশান্ত সিং রাজপুত মামলায় নতুন মোড়। এবার তার বান্ধবী রিয়া চক্রবর্তী তিনি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করছেন যে সিবিআই তদন্ত হোক। একটা ছোট্ট বিরতির পর আপনাদের জানাবো, দেখতে থাকুন আটটায় সেরা। সুশান্ত
মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড়, সরাসরি সিবিআই তদন্তের দাবি জানালেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই আবেদন জানিয়েছেন তিনি। মুম্বাই পুলিশের তদন্তের মাঝে রিয়ার এমন টুইট চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রথম তিনি সর্বসমক্ষে স্বীকার করলেন তিনি সুশান্তের বান্ধবী। বুধবার মুম্বাই পুলিশ জানায় রিয়া কিভাবে সুশান্তের টাকা ব্যবহার করেছেন, কোন কোন খাতে ব্যয় করেছেন তা খতিয়ে দেখা হবে। ঠিক তার পরদিনই রিয়ার সিবিআই তদন্তের দাবি নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে মুম্বাই পুলিশ সুশান্তের ডাক্তারের স্টেটমেন্ট রেকর্ড করছে। সুশান্তের ডিপ্রেশন এবং তার চিকিৎসা সংক্রান্ত সব তথ্য অভিনেতার চিকিৎসকের কাছে জেনে নিচ্ছে পুলিশ। সরাসরি চলে যাবো মুম্বাই, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি जयंती बामनी। जयंती, इतना दिन बाद, 1 महीना बाद क्यों रिया चक्रवर्ती ने अचानक ये जो होम मिनिस्ट्री को ट्वीट किया है, अमित शाह को ट्वीट किया है कि सीबीआई को मांग करके, तो इसके पीछे क्या वजह हो सकता है? उनको कई बार पूछताछ किया गया और सोशल मीडिया में भी उनको रेप थ्रेट भी मिला, उन्होंने जो अभी एलिगेशन उनकी तरफ से आया है। जी हाँ, एक्चुअली सुशांत सिंह की जो सुसाइड है वो एक तरह से अब एक मिस्ट्री बन चुकी है, क्योंकि हर रोज इस मामले में अलग अलग ट्विस्ट आ रहे हैं, अलग अलग स्टेटमेंट्स आ रहे हैं। मुंबई पुलिस ने अब तक जो है करीब 35 से 40 लोगों के स्टेटमेंट्स रिकॉर्ड कर दिए हैं, जिसमें यशराज फिल्म्स के काफी कर्मचारी है, जिसमें उनकी कास्टिंग डायरेक्टर है, काफी ऐसे सेलिब्रिटीज हैं जिन्होंने जिनके स्टेटमेंट्स जो है मुंबई पुलिस ने लिए हैं। और अभी एक खुलासा जो है आज के दिन ये सामने आया है, वो है उनकी जो बहुत ही करीबी दोस्त या गर्लफ्रेंड कहते हैं रिया चक्रवर्ती। रिया चक्रवर्ती ने आज इंस्टाग्राम पे सुशांत सिंह राजपूत के सुसाइड केस में सीबीआई इंक्वायरी कराई जाए, ऐसी उन्होंने रिक्वेस्ट की है अमित शाह से। और उसके बाद जो है वो फिर से ट्रोलिंग का सामना करना पड़ा है उन्हें, और ट्रोलर्स जो है उन पर निशाना रखकर है, जिसमें एक जो है बहुत ही बड़ा ट्रोल, बहुत ही बड़ा स्टेटमेंट सामने आया, जहाँ की उनको रेप थ्रेट भी दिया गया और वो भी उन्होंने अपनी पोस्ट में शेयर किया है। জি, आपको बहुत शुक्रिया जयंती बामनी, আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আপাতত 8টায় সেরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।